সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী কিয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি প্রভাষক অমরেন্দ্রনাথ মৃধা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, আচরণের জৈবিক ভিত্তি, বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। মূলত তৃতীয় অধ্যায় দুইটি পর্বে বিভক্ত। একটা হলো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, অন্যটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড। পূর্ববর্তী ক্লাসে আমরা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের শেষ ক্লাসে, তৃতীয় অধ্যায়ের শেষ ক্লাসে, আজকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের শিখন ফল সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই অধ্যায় পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে: 1. স্নায়ুতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কেন্দ্রীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বর্ণনা করতে পারবে, চিত্রের সাহায্যে অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ চিহ্নিত করতে পারবে। 4. অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ বর্ণনা করতে পারবে। 5. আচরণের উপর অন্তঃক্ষরা গ্রন্থির প্রভাব বর্ণনা করতে পারবে। 1 এবং 2 আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা 3, 4 এবং 5 এই অংশটা আলোচনা করব। আলোচ্য বিষয়টা তোমরা একটু দেখে নাও। আজকের পাঠ অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ, আচরণের উপর অন্তঃক্ষরা গ্রন্থি সমূহের প্রভাব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসের স্নায়ুতন্ত্রের বিস্তারিত ক্লাসটা তোমরা দেখেছো। 1.5 ঘন্টা ব্যাপী ক্লাসটা ছিল এবং নিশ্চয়ই তোমরা বাড়িতে এগুলোর উপরে পড়ালেখা করেছো এবং আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা। অন্তঃক্ষরা বা নালীবিহীন গ্রন্থি সমূহ, এন্ডোক্রিন গ্ল্যান্ডস। মানবদেহের অভ্যন্তরে রসক্ষরণকারী কতকগুলো মাংসপিণ্ড রয়েছে। ওই মাংসপিণ্ডগুলোকে গ্রন্থি বলে। গ্রন্থিগুলো দেহের গঠন, বুদ্ধির বিকাশ, দেহের সুস্থতা, কার্যক্ষমতা ও ব্যক্তিত্ব বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। এই গ্রন্থিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, যথা স্বনালী বা নালীযুক্ত বা বহিঃক্ষরা গ্রন্থি, ইংরেজিতে যাকে বলা হয় ডাক্ট গ্ল্যান্ড বা এক্সোক্রিন গ্ল্যান্ড, ও 2 অনালী গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বা ডাক্ট গ্ল্যান্ড বা এন্ডোক্রিন গ্ল্যান্ড। 1. স্বনালী বা নালীযুক্ত বা বহিঃক্ষরা গ্রন্থি, ডাক্ট গ্ল্যান্ড বা এক্সোক্রিন গ্ল্যান্ড। যে গ্রন্থির ক্ষরিত বা নিঃসৃত রস বা পদার্থ সরাসরি রক্তস্রোতে না মিশে নালীর মাধ্যমে শরীরের অভ্যন্তরে বা বহিঃপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যস্থলে পতিত হয়, তাকে স্বনালী বা নালীযুক্ত বা বহিঃক্ষরা গ্রন্থি বলে। যেমন লালা গ্রন্থি, অশ্রু গ্রন্থি, দুগ্ধ গ্রন্থি, ঘর্ম গ্রন্থি ইত্যাদি। বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস বা পদার্থকে এনজাইম বলে। তাহলে আমরা দেখে নিই স্বনালী, নালীযুক্ত বা বহিঃক্ষরা বা ডাক্ট গ্ল্যান্ড বা এক্সোক্রিন গ্ল্যান্ড। এখানে ক্ষরিত বা নিঃসৃত মানে বের হওয়া রস বা পদার্থ, এগুলো রক্তস্রোতের সাথে সরাসরি না মিশে শরীরের অভ্যন্তরে বা বহিঃপৃষ্ঠের যে কোনো স্থানে বা নির্দিষ্ট লক্ষ্যস্থলে পতিত হয়। লালা, যেমন লালা গ্রন্থি, দেখো লালা গ্রন্থি আমাদের মুখের ভেতর নিঃসৃত হয়। অশ্রু গ্রন্থি আমাদের চোখে নিঃসৃত হয়। দুগ্ধ গ্রন্থি এটা বাহিরে নিঃসৃত হয়, কিন্তু এটা শিশুদের খাদ্য হিসেবে। ঘর্মগ্রন্থি যেটা আমাদের শরীর থেকে বাইরে নিষ্ক্রান্ত হয়। কোনো কোনো ঘর্মগ্রন্থি আমাদের জন্য মঙ্গলদায়ক, যেমন কানের মধ্যের, নাকের, এই সমস্ত জায়গার ঘর্মগ্রন্থিগুলো আবার আমাদের অভ্যন্তরেই পতিত হচ্ছে এবং আমাদের সুস্থতা এবং ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করছে। স্বনালী বা নালীযুক্ত বা বহিঃক্ষরা গ্রন্থির থেকে যে রসটা নিঃসৃত হয় বা যে পদার্থ নিঃসৃত হয় বা ক্ষরিত হয়, তাকে আমরা কি বলি? এনজাইম। এটা তোমরা মনে রাখবা, বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসকে বলা হয় এনজাইম। এটা একটা
এমসিকিউ এর প্রশ্ন বা ভাইবার প্রশ্ন। এবার অনালী বা অন্তঃক্ষরা গ্রন্থি বা ডাকলেস গ্ল্যান্ড বা এন্ডোক্রিন গ্ল্যান্ডস, এইটা হলো আমাদের আজকের মুখ্য আলোচিত বিষয়। যে গ্রন্থির নিঃসৃত রস বা পদার্থ সরাসরি রক্ত স্রোতে মিশে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়ে শারীরিক ও মানসিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে অনালী বা অন্তঃক্ষরা গ্রন্থি বা ডাকলেস গ্ল্যান্ড বা এন্ডোক্রিন গ্ল্যান্ড বলা হয়। যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি। অনালী বা অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস বা পদার্থকে বলা হয় হরমোন। হরমোনের কাজ কি দেখো, হরমোন শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ, দেহের অভ্যন্তরীণ ক্রিয়ার সমন্বয় সাধন ও ব্যক্তিত্বের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে আমরা স্বনালীতে দেখেছিলাম যে নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে ক্ষরিত রস আর নির্দিষ্ট লক্ষ্য স্তরে পতিত হবে বা বাহিরে নিষ্ক্রান্ত হবে, কিন্তু অনালীর ক্ষেত্রে সরাসরি রক্ত স্রোতে মিশে যাবে এবং সেটা যে স্বনালী নিঃসৃত হরমোন ক্ষরিত রসকে আমরা বলেছিলাম এনজাইম। অনালী বা অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস যেটাকে আমরা বলছি হরমোন। আর হরমোনের কাজটা আমরা বলেছি কি, শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ, দেহের অভ্যন্তরীণ ক্রিয়ার সমন্বয় সাধন ও ব্যক্তিত্বের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবারে দেখো অন্তঃক্ষরা গ্রন্থির প্রকারভেদ। অন্তঃক্ষরা গ্রন্থির সংখ্যা 8টি, যথা পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, যৌন গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি এবং থাইমাস গ্রন্থি। এই 8টা গ্রন্থি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে বলেছি আমাদের তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি দুটো প্রধান অংশে বিভক্ত, একটা হলো স্নায়ুতন্ত্র এবং অন্যটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থি 8টা, এর উপরে আমাদের বিস্তারিত আলোচনা করব আমরা এই ক্লাসটাতে। দেখো চিত্রের সাহায্যে পিটুইটারি গ্রন্থির অবস্থান। মানব দেহে পিটুইটারি গ্রন্থির অবস্থানটা কোথায়? দেখো মেল এবং ফিমেল পাশাপাশি দুটো আছে। দেখো প্রথমে আছে পিনিয়াল গ্ল্যান্ড, তারপরে আছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড বা অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, মেলের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলের ক্ষেত্রে ওভারি, প্লাসেন্টা। এইখানে চিত্র পাশাপাশি দুটো আছে, তোমরা দেখে নেবে। তোমাদের কিন্তু এই চিহ্নিত চিত্রগুলো একটু দেখে রাখতে হবে যে মানব দেহে 8টি গ্রন্থির অবস্থান কোথায় কোথায় রয়েছে। এখানে তোমাদের যদি প্রাথমিকভাবে একটা ধারণা থাকে, তাহলে পরবর্তী যে ক্লাসটা আমরা নিচ্ছি এখানে তোমরা ওইগুলোকে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো পিটুইটারি, 1 নম্বর পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। চিত্রটা দেখে নাও তোমরা। চিত্রে দেখো পিটুইটারি গ্ল্যান্ড লেখা আছে, বাম পাশে চিত্রে পিটুইটারি গ্ল্যান্ড একটা ছোট্ট দানার মতো লেখা আছে, একটা রডের মাধ্যমে বা সুতুলির মাধ্যমে আছে। দেখো পিটুইটারি গ্ল্যান্ড কাকে বলে আমরা একটু দেখে নিই। পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি গুরু মস্তিষ্কের মাঝখানে, দেখেছো, গুরু মস্তিষ্কের মাঝখানে হাইপোথ্যালামাসের নিচে ইনফান্ডিবুলাম, এই কথাটা তোমরা মনে রাখবা, ইনফান্ডিবুলাম নামক দণ্ডের মাধ্যমে সংযুক্ত মটরদানার মতো পিণ্ডকে পিটুইটারি গ্রন্থি বলে। তাহলে কি আবার একটু বলি তোমাদেরকে, গুরু মস্তিষ্কের মাঝখানে থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্কের মাঝখানে হাইপোথ্যালামাসের নিচে ইনফান্ডিবুলাম নামক দণ্ডের সাথে সংযুক্ত মটরদানার মতো একটা মাংসপিণ্ড, এটাকে আমরা পিটুইটারি গ্রন্থি বলি। দেখো কত সহজ। পিটুইটারি গ্রন্থির একটা চিত্র দেখো তোমরা, ওখানে চিত্রে প্রথমে রয়েছে দেখো প্যারাভেন্ডিকুলার নিউক্লিয়াস ডান পাশের উপরে, দ্বিতীয় দেখো সুপ্রা অপটিক হাইপোফাইসিয়াল পথ, তৃতীয় আছে ইনফান্ডিবুলার স্টেম, যেটা আমি আগে বলেছি ইনফান্ডিবুলাম দণ্ড, সেটা ইনফান্ডিবুলার স্টেম এটার সাথে যুক্ত। ইনফান্ডিবুলার প্রসেস
নিউরোহাইপোফাইসিস। বাম পাশে দেখো অপটিক কাজমা, মধ্যবর্তী লোব, আর নিচে আছে অ্যাডেনোহাইপোফাইসিস। এটা হলো একটা ভেতরকার চিত্র পিটুইটারি গ্রন্থির। এবারে দেখো আমাদের মস্তিষ্কের কোথায় অবস্থান করে। নিচের চিত্রে লক্ষ্য করো, পিটুইটারি গ্ল্যান্ড একটা মটর দানার মতো বড়, সেটাকে চিত্রে একটা অ্যাঙ্গেল দিয়ে এখানে চিহ্নিত করা আছে। মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি কত গুরুত্বপূর্ণ দেখো, মানব দেহে যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে তার মধ্যে পিটুইটারি গ্রন্থি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পিটুইটারি গ্রন্থি নিজের কাজ ছাড়াও অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি ও যৌন গ্রন্থির ক্রিয়াকে কিছু মাত্রায় নিয়ন্ত্রণ করে। তাই একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এখানে একটা প্রশ্ন হলো যে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন। তোমাদেরকে লিখতে হবে, পিটুইটারি গ্রন্থি নিজের কাজ ছাড়াও অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি ও যৌন গ্রন্থির ক্রিয়াকে কিছু মাত্রায় নিয়ন্ত্রণ করে থাকে, তাই একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এই চিত্রগুলো দেখে তোমাদের ভীত হওয়ার কিছু নেই, তোমাদেরকে অবস্থানগুলো জানতে হবে, এগুলো আঁকা হবে না, এগুলো তোমাদেরকে আঁকতে হবে না, তোমাদের শুধু জানতে হবে অবস্থানটা কোথায়। পিটুইটারি গ্রন্থির তিনটি অংশ রয়েছে। পিটুইটারি গ্রন্থির তিনটি অংশ রয়েছে, সম্মুখ অংশ, মধ্য অংশ এবং পশ্চাৎ অংশ। সম্মুখ অংশ অ্যান্টেরিয়র লোব, মধ্য অংশ ইন্টারমিডিয়েট লোব, পশ্চাৎ অংশ পোস্টেরিয়র লোব। সম্মুখ অংশ অ্যান্টেরিয়র লোব। পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে 6 প্রকার হরমোন নিঃসৃত হয়, যথা 1 সোমাটোট্রপিক হরমোন, 2 থাইরোট্রপিক হরমোন, 3 অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, 4 ফলিকল স্টিমুলেটিং হরমোন, 5 লিউটিনাইজিং হরমোন, 6 প্রোল্যাক্টিন হরমোন। এই নামগুলো তোমাদের কাছে প্রথম পর্যায়ে একটু কঠিন মনে হলেও তোমরা বারবার এগুলো অধ্যয়ন করার ফলে, অনুশীলন করার ফলে এগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। 1 সোমাটোট্রপিক হরমোন, থাইরোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাক্টিন বা ল্যাক্টোজেনিক হরমোন। আমি আরও একবার বলে দিচ্ছি, পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ অ্যান্টেরিয়র লোব, এই অংশ থেকে 6 প্রকার হরমোন নিঃসৃত হয়। একটা সোমাটোট্রপিক হরমোন, থাইরোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন অবলিক ল্যাক্টোজেনিক হরমোন। এই 6 প্রকার হরমোন নিঃসৃত হয়। 6 প্রকার হরমোনের কাজ আমরা বাই রোটেশনে আলোচনা করব। সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে, তাই একে শরীরবর্ধক হরমোন বা গ্রোথ হরমোন বলা হয়। তাহলে সোমাটোট্রপিক হরমোনের কাজ হলো শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, আর তাই একে গ্রোথ হরমোন বা শরীরবর্ধক হরমোন বলা হয়। এই হরমোন প্রয়োজনের অতিরিক্ত ক্ষরিত হলে শরীরের অতিরিক্ত বৃদ্ধি ঘটে এবং অল্প বয়সে কিশোর কিশোরীরা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লম্বা হয়। তাহলে এই হরমোনের স্বাভাবিকের থেকে বেশি ক্ষরিত হলে বা প্রয়োজনের অতিরিক্ত ক্ষরিত হলে কি হয়, অল্প বয়সে কিশোর কিশোরীরা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লম্বা হয়, যেমন 7 ফুট, 7.5 ফুট, 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই ধরনের মানুষকে পিটুইটারি দৈত্য বা পিটুইটারি জায়েন্ট বলা হয়। পিটুইটারি দৈত্য বা পিটুইটারি জায়েন্ট অনেক লম্বা হয়, 7.5, 7.5, 8 ফুট কিশোর কিশোরী বয়সে। তাহলে এই গ্রন্থির স্বাভাবিককরণ ব্যাহত হলে, অত্যাধিক মাত্রায় ক্ষরিত হলে মানুষ অস্বাভাবিক পরিমাণে লম্বা হয়ে যায়, যাকে বলা হয় পিটুইটারি দৈত্য বা পিটুইটারি জায়েন্ট। এটা কি তোমাদেরকে মনে রাখতে হবে, পিটুইটারি দৈত্য কি বা পিটুইটারি জায়েন্ট।
আবার এই হরমোন প্রয়োজনের তুলনায় কম ক্ষরিত হলে দেহ খর্বাকৃতির হয়। এই ধরনের মানুষকে পিটুইটারি বামন বা পিটুইটারি মিজেট বলা হয়। তোমরা এটা দেখেছো, যারা সার্কাস দেখেছো, সার্কাসে দেখবা ছোট ছোট কিছু মানুষ আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যে মঞ্চে অভিনয় করে। ওই ছোট ছোট মানুষগুলোকে স্বাভাবিকের তুলনায় যারা অনেক ছোট, 1.5 ফুট 2 ফুট করে, এদেরকে আমরা পিটুইটারি বামন বা পিটুইটারি মিজেট বলে থাকি। তাহলে সোমাটোট্রফিক হরমোন শরীরবর্ধক হরমোন নামে পরিচিত বা গ্রোথ হরমোন নামে পরিচিত। যদি মাত্রার অতিরিক্ত ক্ষরিত হয় তাহলে মানুষ কিশোর কিশোরী বয়সে অনেক বেশি লম্বা হয় এবং তাদেরকে বলা হয় পিটুইটারি দৈত্য বা পিটুইটারি জায়েন্ট। এবং যদি কম ক্ষরিত হয় তাহলে স্বাভাবিকের তুলনায় অনেক ছোট হয়, তাদেরকে পিটুইটারি বামন বা পিটুইটারি মিজেট বলা হয়। এরপরে আমরা যাই থাইরোট্রপিক হরমোন। 2 নম্বর থাইরোট্রপিক হরমোন। থাইরোট্রপিক হরমোন থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করে। প্রয়োজনে থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে থাইরয়েড গ্রন্থি হতে রস নিঃসৃত হতে বা হরমোন নিঃসৃত হতে সাহায্য করে। আবার এই গ্রন্থির ক্ষরণকে, রস ক্ষরণকে বা হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণও করে থাকে থাইরোট্রপিক হরমোন। এই জন্য নামটা এরকম হয়েছে থাইরোট্রপিক হরমোন। থাইরয়েড গ্রন্থির যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করে থাইরোট্রপিক হরমোন। এবারে আসো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। 3 নম্বর অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ ও বৃদ্ধিতে সাহায্য করে। এটাও অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ এবং বৃদ্ধি, স্বাভাবিক ক্ষরণ এবং এর বৃদ্ধিতে সাহায্য করে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনের জন্য দেহে শক্তি সঞ্চিত হয় ও দেহ সতেজ থাকে। তাহলে আমরা যে শক্তি পাই, আমরা যে কর্ম উদ্দীপনা পাই, সেটা হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিনের জন্য পাই। এবং আমাদের দেহ যে সতেজ থাকে, আমরা যে সতেজতা অনুভব করি মনে এবং শরীরে, সেটার জন্য কিসের উপরে নির্ভর করে? সেটা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের জন্য হয়ে থাকে। তাহলে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ ও বৃদ্ধিতে সাহায্য করে। এই হরমোনের জন্য দেহে শক্তি সঞ্চিত হয় এবং দেহ সতেজ থাকে। 4 নম্বর ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন স্ত্রী ডিম্বাশয়ের ফলিকল গঠন ও পুরুষের যৌন কোষের পূর্ণতা লাভে সহায়তা করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন স্ত্রী ডিম্বাশয়ের ফলিকল গঠন ও পুরুষ জনন কোষের পূর্ণতা লাভে সহায়তা করে। 5 নম্বর লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন স্ত্রীর ডিম্ব স্ফুরণ ও লুটিয়াম গঠনে সাহায্য করে এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে। লিউটিনাইজিং হরমোনের তাহলে কাজ কি? লিউটিনাইজিং হরমোন স্ত্রী ডিম্ব স্ফুরণ ও লিউটিয়াম গঠনে সাহায্য করে এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে। এখানে একটা কথা বলি, আমাদের বইয়ে যেটা আছে স্ত্রী ডিম্ব স্ফুরণ, এটা স্ত্রীদেরই ডিম্বাণু স্ফুরণ হয়, সুতরাং স্ত্রী ডিম্ব স্ফুরণ, শুধু ডিম্ব স্ফুরণ বললেও কোনো ভুল ছিল না। লিউটিনাইজিং হরমোন ডিম্ব স্ফুরণ ও লিউটিয়াম গঠনে সাহায্য করে এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে। এবারে 6 প্রোল্যাকটিন হরমোন বা ল্যাক্টোজেনিক হরমোন। আমরা বলেছিলাম পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে 6টি হরমোন নিঃসৃত হয়। 6টি হরমোনের 6টি এটা প্রোল্যাকটিন বা ল্যাক্টোজেনিক হরমোন। ল্যাক্টোজেনিক বা প্রোল্যাকটিন হরমোন ক্ষরণের ফলে গর্ভবতী মায়েদের স্তনে দুধের সঞ্চার হয় এবং মাতৃসুলভ আচরণ করে। প্রোল্যাকটিন হরমোন তোমরা এই জন্য দেখবা যে দুধের নামে ল্যাক্টোজেন কথাটা লেখা রয়েছে, বাজারে যে দুধ পাওয়া যায় শিশুদের, সেখানে ল্যাক্টোজেন কথাটা পাবা তোমরা। তাহলে ল্যাক্টোজেন বা প্রোল্যাকটিন হরমোন বা ল্যাক্টোজেনিক হরমোন, প্রোল্যাকটিন বা ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরণের ফলে গর্ভবতী মায়েদের স্তনে দুধের সঞ্চার হয় এবং তারা মাতৃসুলভ আচরণ করে। তাহলে আমরা 6টা গ্রন্থি সম্পর্ক, পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে 6টা রস বা হরমোন নিঃসরণ এবং তাদের কার্যক্রম সম্পর্কে জানলাম। একটা হলো সোমাটোট্রপিক হরমোন, একটা ছিল অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন হরমোন।
এই 6টি হরমোন আমরা আলোচনা করলাম। এরপরে আমরা পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ স্ফীত হলে সাইমন রোগ দেখা দিতে পারে। দেখো, পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ যদি স্ফীত হয় তাহলে একটা রোগ হয়, সেই রোগটার নাম হলো সাইমন রোগ। তাহলে এটা একটা প্রশ্ন, সাইমন রোগ কি বা সাইমন কি? তাহলে পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ স্ফীত হলে একটা রোগ হয় বা একটা রোগের সৃষ্টি হয় বা রোগ দেখা দেয়, তাকে বলা হয় সাইমন। এই রোগে কি হয় দেখো, এই অবস্থায় দেহের বিপাক ও রাসায়নিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। সাইমন রোগ হলে কি হয়, দেহের বিপাক মানে হজম ক্রিয়া, ডাইজেস্টিভ সিস্টেমে বিঘ্নতা সৃষ্টি হয় এবং রাসায়নিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়, যৌন ক্রিয়া হ্রাস পায় এবং কোনো কোনো ক্ষেত্রে দেহের কৃশতা এমনকি অকাল বার্ধক্য দেখা দিতে পারে। অকালে বৃদ্ধ হয়ে যায়, কৃশতা হয়ে যায়, গাটাগুলো আর গায়ের মানে সতেজতা যেটা ছিল আগে বলেছিলাম, এই সতেজতা ভাবটা থাকে না। তাহলে পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ স্ফীত হলে সাইমন রোগ হয়। এই রোগ হলে কি হয়, দেহের বিপাক ও রাসায়নিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়, যৌন ক্রিয়া হ্রাস পায় এবং কোনো কোনো ক্ষেত্রে দেহের কৃশতা দেখা যায়, এমনকি অকাল বার্ধক্যও দেখা দিতে পারে। শারীরিক বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায় তখন পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে অতিরিক্ত রস ক্ষরণ হয়। তবে হলে শারীরিক বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায় তখন যদি পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে অতিরিক্ত রস ক্ষরণ হয় তবে অ্যাক্রোমেগালি রোগ দেখা দেয়। তবে শারীরিক বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায়, মানে আমাদের একটা নির্দিষ্ট বয়সের পরে আর শারীরিক বৃদ্ধি হয় না, 22, 23, 24, 25 বছরের পরে আর আমাদের শারীরিক বৃদ্ধি হয় না। শারীরিক বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায় তখন পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে যদি অতিরিক্ত রস ক্ষরিত হয় তবে অ্যাক্রোমেগালি রোগ দেখা দেয়। তাহলে এটা একটা প্রশ্ন যে অ্যাক্রোমেগালি কি? তাহলে শারীরিক বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায় তখন পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে যদি অতিরিক্ত রস ক্ষরিত হয় বা অতিরিক্ত হরমোন ক্ষরিত হয় তবে অ্যাক্রোমেগালি রোগ দেখা দেয়। ফলে কি হয় দেখো, ফলে হাত পা মুখমণ্ডলের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। হাত পা এবং মুখমণ্ডলের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং দেহের তুলনায় বড় দেখায়। হাত পা মুখগুলো দেহের তুলনায় অনেক বড় দেখায়। এবার মধ্য অংশ বা ইন্টারমিডিয়েট লোব। পিটুইটারি গ্রন্থির 3টি অংশ, সম্মুখ অংশ, মধ্য অংশ এবং পশ্চাৎ অংশ। এখন আমরা মধ্য অংশ, ইন্টারমিডিয়েট লোব। পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ থেকে শুধুমাত্র এ ও বি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন নিঃসরণ হয়। এই হরমোন স্বাভাবিক ক্ষরণ হলে ত্বকের লাবণ্য থাকে এবং কম ক্ষরণ হলে ত্বকের লাবণ্যতা কমে যায়। তার এ ও বি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এই হরমোনের ক্ষরণ যদি স্বাভাবিক হয় তাহলে আমাদের ত্বকের লাবণ্যতা থাকে, আর যদি স্বাভাবিক ক্ষরিত না হয়, স্বাভাবিকের তুলনায় কম ক্ষরণ হয়, তাহলে আমাদের লাবণ্যতা কমে যায়, আমরা কৃশ বা কদাকার চেহারা ধারণ করি। পশ্চাৎ অংশ, পোস্টেরিয়র লোব। পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে 2 প্রকার হরমোন নিঃসৃত হয়, যথা দেখো, 1 অ্যান্টিডিউরেটিক হরমোন, 2 অক্সিটোসিন হরমোন। তাহলে একটা হলো অ্যান্টিডিউরেটিক হরমোন, 2 অক্সিটোসিন হরমোন। পশ্চাৎ অংশ থেকে 2টো হরমোন নিঃসৃত হয়। অ্যান্টিডিউরেটিক হরমোন ভেসোপ্রেসিন হরমোন নামে পরিচিত। তাহলে অ্যান্টিডিউরেটিক হরমোনের আরেকটি নাম আছে যেটা হলো ভেসোপ্রেসিন হরমোন। এই হরমোন শরীরে তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এই হরমোন কম নিঃসৃত হলে শরীরে পানির অভাব দেখা দেয় এবং শর্করাহীন বহুমূত্র রোগ হয়, ডায়াবেটিস রোগ হয় আর কি। তাহলে অ্যান্টিডিউরেটিক হরমোনের আরেকটি নাম হলো ভেসোপ্রেসিন হরমোন। এই হরমোন শরীরে তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে, আমাদেরকে ভারসাম্য রক্ষা করে থাকে। আর এই হরমোন কম নিঃসৃত হলে শরীরে পানির অভাব দেখা দেয় এবং শর্করাহীন বহুমূত্র রোগ বা ডায়াবেটিস রোগ দেখা দেয়। অক্সিটোসিন হরমোন সন্তান প্রসবকালে জরায়ুর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। এই হরমোন কম নিঃসৃত হলে
সন্তান প্রসবে বিঘ্ন সৃষ্টি হয়। পিটুইটারি গ্রন্থির এই ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃক্ষরা গ্রন্থির সুইচ বোর্ড বলে অভিহিত করা হয়। তাহলে পিটুইটারি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থির সুইচ বোর্ড বলা হয় কেন? তাহলে এই এতগুলো কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারি গ্রন্থির এই ব্যাপক কার্যকলাপ। তোমরা দেখো সম্মুখ অংশ, মধ্য অংশ এবং পশ্চাৎ অংশ থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, এই হরমোনগুলো আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশে বিশেষভাবে সাহায্য করে, যার কারণে এই পিটুইটারি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থির সুইচ বোর্ড বলা হয়ে থাকে। এবারে 2 নম্বর থাইরয়েড। তাহলে আমাদের পিটুইটারি গ্রন্থি, আমরা 8 প্রকার গ্রন্থি বর্ণনা করব, সেখানে আমাদের পিটুইটারি গ্রন্থি হয়ে গেছে। এবারে আমরা থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড। দেখো চিত্র দেখতে পাচ্ছ, একটা সুন্দর চিত্র। তোমাদের বইয়ে বোর্ড অনুমোদিত 3টি বইয়ে চিত্র 3 রকম, কিন্তু বাস্তবে রঙিনভাবে দেখলে আমাদের যে চিত্রটা আসে সেটা এখানে দেখো। একটা আছে ল্যারিংস, থাইরয়েড এবং ট্রাকিয়া। ইংরেজি নিচে দেখো চিত্রে ল্যারিংস, থাইরয়েড এবং ট্রাকিয়া। থাইরয়েড এটা গ্রন্থি বা গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। ট্রাকিয়া হলো শ্বাসনালী, ল্যারিংস হলো স্বর যন্ত্র। তাহলে এখন দেখো থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড গলদেশে স্বরযন্ত্র বা ল্যারিংস এর নিচে শ্বাসনালী বা ট্রাকিয়ার 2 পার্শ্বে অবস্থিত দ্বিপার্শ্বীয় প্রতিসমলোভ বাইল্যাটারাল সিমেট্রিক্যাল লোব, দ্বিপার্শ্বীয় প্রতিসমলোভ মানে দুটো ভাগ, দেখো দুটো সমভাগ কে থাইরয়েড গ্রন্থি বলে। তাহলে গলদেশের নিচে শ্বাসনালীর 2 পার্শ্বে অবস্থিত থাইরয়েড গ্রন্থি গলদেশে স্বরযন্ত্রের নিচে শ্বাসনালীর 2 পার্শ্বে অবস্থিত দ্বিপার্শ্বীয় প্রতিসম লোবকে থাইরয়েড গ্রন্থি বলে। শারীরিক ও মানসিক বিকাশে এই গ্রন্থি বিশেষ ভূমিকা পালন করে। এটা থাইরয়েড গ্রন্থি। এবার দেখো থাইরয়েড গ্রন্থি থেকে প্রধানত 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। একটা হলো থাইরক্সিন আর একটা হলো ট্রাইআয়োডোথাইরোনিন। থাইরক্সিন এটাকে বলা হয় T4, তোমরা হাসপাতালে দেখে থাকবা T4। থাইরক্সিন গ্রন্থি থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন যেটাকে বলা হয় T4, এটা থাইরক্সিনের পরিমাণ হলো থাইরয়েড গ্রন্থিতে থাইরক্সিনের পরিমাণ 90% এবং ট্রাইআয়োডোথাইরোনিন যেটাকে বলা হয় T3, এটা হলো 10%। থাইরয়েড হরমোনের প্রভাব। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনের তুলনায় কম হরমোন ক্ষরিত হলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। এই রোগে শিশুদের দেহ ও মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী, স্ফীতোদর, ক্ষীণবুদ্ধি সম্পন্ন হয়। অধিকাংশ ক্ষেত্রে শিশু মানসিক প্রতিবন্ধী হয়। শৈশবে থাইরক্সিনের প্রভাবে অস্থি ও দাঁতের গঠন ব্যাহত হয়। তাহলে দেখো থাইরয়েড হরমোনের প্রভাবটা কেমন। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনের তুলনায় কম হরমোন ক্ষরিত হলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। এই রোগে শিশুদের দেহ ও মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী, স্ফীতোদর, ক্ষীণবুদ্ধি সম্পন্ন হয়। অধিকাংশ ক্ষেত্রে শিশু মানসিক প্রতিবন্ধী হয়। শৈশবে থাইরক্সিনের অভাবে অস্থি ও দাঁতের গঠন ব্যাহত হয়। দেখো তোমরা এখানে থাইরয়েডের প্রভাবে গলগণ্ড কিভাবে হয়েছে, বা একটাতে গলায় একটা ব্যান্ড, বাম পাশে একটা গ্রন্থির স্ফীত অংশ। এবারে দেখো পরিণত বয়সে এই হরমোন কম ক্ষরিত হলে মিক্সোডিমা রোগ হয়। তাহলে মিক্সোডিমা রোগ কি? পরিণত বয়সে থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে কি হয়? মিক্সোডিমা রোগ হয়।
এই রোগে রক্তের চাপ কমে যায়, বিপাক ক্রিয়া ব্যাহত হয়, ত্বক শুষ্ক ও কুঞ্চিত হয়, চেহারার লাবণ্যতা কমে যায়, কাজে অলসতা আসে, অস্থির সংযোগস্থলে ব্যথা, হঠাৎ পেশির টান, চক্ষু স্ফীত, হাত ও পায়ে ঝিমঝিম ভাব প্রকাশ পায়। তাহলে দেখো, পরিণত বয়সে থাইরক্সিন হরমোন কম ক্ষরিত হলে মিক্সোডেমা রোগ হয়। এই রোগের লক্ষণগুলো হলো কি, রক্তের চাপ কমে যায়, মানে লো প্রেশার হয়ে যায়, বিপাক ক্রিয়া ব্যাহত হয়, হজম ক্রিয়া এগুলো যোগ দেখা যায়, ত্বক শুষ্ক ও কুঞ্চিত থাকে, ত্বকের লাবণ্যতা থাকে না, চেহারায় লাবণ্যতা কমে যায়, কাজে অলসতা আসে, অস্থির সংযোগস্থলে ব্যথা, বাত, যেগুলোকে আমরা বাত বলি, বিভিন্ন সংযোগস্থলে ব্যথা অনুভব করে, হঠাৎ পেশির টান অনুভব হয়, হাত পা গুটিয়ে আসে, চক্ষু স্ফীত হয়, চক্ষুগুলো প্রসারিত ভাব দেখা যায়, দেখলে চোখগুলো বেরিয়ে আসছে এরকম মতো মনে হয়, হাত ও পায়ে ঝিমঝিম ভাব হয়, হাত পা যেন ঝিমঝিম করে। এগুলো হলো থাইরক্সিন হরমোনের প্রভাব। এই গ্রন্থি থেকে প্রয়োজনের অধিক থাইরক্সিন হরমোন ক্ষরিত হলে গলগণ্ড বা ঘ্যাগ রোগ হয়। থাইরক্সিন যদি প্রয়োজনের তুলনায়, থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন থাইরক্সিন যদি বেশি পরিমাণে নিঃসৃত হয় প্রয়োজনের তুলনায়, তাহলে কি হয়, গলগণ্ড বা ঘ্যাগ রোগ হয়, যেটা চিত্রটা তোমাদেরকে আগে প্রদর্শন করেছি স্লাইডে। এই রোগে গলার মাংস বৃদ্ধি সহ দেহের স্থূলতা দেখা যায়। কারো কারো গলার মাংস বৃদ্ধি হয়, কারো কারো দেহের স্থূলতা বৃদ্ধি পায়, স্নায়বিক উত্তেজনা বৃদ্ধি পায়, ওজন কমে যায়, ক্ষুধা কমে যায়। গর্ভবতী মায়ের থাইরক্সিন হরমোনের স্বাভাবিক ক্ষরণ না হলে নবজাতক প্রতিবন্ধী হতে পারে। তাহলে গর্ভবতী মায়েদের যদি থাইরক্সিন হরমোন স্বাভাবিকভাবে ক্ষরিত না হয়, স্বাভাবিকের তুলনায় কম ক্ষরিত হলে নবজাতক প্রতিবন্ধী হতে পারে। আয়োডিনের ঘাটতিজনিত কারণ ছাড়াও হাইপোথাইরয়েডিজম, থাইরোটক্সিক্স ও থাইরয়েড ক্যান্সারের কারণ হতে পারে। তাহলে গর্ভবতী মায়েদের থাইরক্সিন হরমোনের স্বাভাবিক ক্ষরণ না হলে নবজাতক প্রতিবন্ধী হতে পারে। আয়োডিনের ঘাটতিজনিত কারণ ছাড়াও, আমরা জানি যে আয়োডিনের ঘাটতির কারণেই গলগণ্ড রোগটা হয়ে থাকে, তাই এখানে বলা হয়েছে আয়োডিনের ঘাটতিজনিত কারণ ছাড়াও হাইপোথাইরয়েডিজম, থাইরোটক্সিক্স ও থাইরয়েড ক্যান্সারও এই গলগণ্ড রোগের কারণ হতে পারে। এই রোগের কারণ হতে পারে, অর্থাৎ এই গলগণ্ড রোগের কারণ হতে পারে। তারপরে প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, চিত্রটা তোমরা দেখো। থাইরয়েড গ্ল্যান্ড দ্বিপার্শ্বীয় প্রতিসম লোব ছিল। এই দ্বিপার্শ্বীয় প্রতিসম থাইরয়েড গ্ল্যান্ডের পশ্চাৎ পৃষ্ঠে 4টি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত। তো আমরা সংজ্ঞাটা দিই। গলদেশে ষড়যন্ত্রের নিচে শ্বাসনালীর দুই পার্শ্বে থাইরয়েড গ্রন্থির দ্বিপার্শ্বীয় প্রতিসম লোবের পশ্চাৎ দিকে 2টি করে মোট 4টি মাংসপিণ্ডকে প্যারাথাইরয়েড গ্রন্থি বলা হয়। নির্ভীক, বারে বারে কল আসতেছে, সমস্যা হবে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি কেটে দিচ্ছি কিন্তু। প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ফোন করে একটু বলে দাও তো সুপ্রসাদ স্যার আর ওই মামুন স্যারের যে বাপ ক্লাস নিচ্ছে মোবাইল না করার জন্য। মামুন স্যার আর সুপ্রসাদ স্যারে বলে দাও, হ্যাঁ, তোমার ফোন থেকে বলে দাও। প্যারাথাইরয়েড গ্রন্থি গলদেশে ষড়যন্ত্রের নিচে শ্বাসনালীর দুপাশে থাইরয়েড গ্রন্থির দ্বিপার্শ্বীয় প্রতিসম লোবের পশ্চাৎ দিকে 2টি করে মোট 4টি মাংসপিণ্ডকে প্যারাথাইরয়েড গ্রন্থি বলে। চিত্রে তোমরা দেখো থাইরয়েড গ্রন্থির পশ্চাৎ পাশে এই 4টি গ্রন্থি দেখা যাচ্ছে, তোমরা দেখো। এবারে দেখো, প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনকে প্যারাথ হরমোন বলে। এই হরমোন শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনকে কি বলা হয়? প্যারাথ হরমোন। প্যারাথ হরমোনের কাজ কি? শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাসের পরিমাণ
নিয়ন্ত্রণ করা। প্যারাথরমোন, দেখো এখানে কালার, ভিন্ন কালার দেওয়া রয়েছে। প্যারাথরমোন বেশি পরিমাণে নিঃসৃত হলে কি হয়, দেখো শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। প্যারাথরমোন হরমোন যদি বেশি নিঃসৃত হয় তাহলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, আর যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হয়, ফসফরাসের ঘাটতি দেখা দেয়। ফলে কি হয়, স্নায়বিক উত্তেজনা ও অতিরিক্ত অনুভূতি প্রবণতা সৃষ্টি হয়। আবার দেখো প্যারাথরমোন হরমোন যদি কম নিঃসৃত হয় তাহলে কি হয়, শরীরে ক্রমান্বয়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং ফসফরাসের মাত্রা বাড়তে থাকে। এটা হলো বিপরীত প্রতিক্রিয়া। প্যারাথরমোনের মাত্রা যদি বেশি হয় ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাবে, ফসফরাসের ঘাটতি দেখা দেবে। আবার প্যারাথরমোন যদি কম নিঃসৃত হয় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে, ফসফরাসের মাত্রা বেড়ে যাবে। আর ক্যালসিয়ামের অভাবে স্নায়ু কোষগুলো ক্রমান্বয়ে অকেজ হয়ে যাবে, হাড়গুলো চিকন ও দুর্বল হয়ে পড়বে। এই গ্রন্থি নষ্ট হয়ে গেলে টিটেনি নামক একটা রোগ হয়। এতে মাংসপেশির অস্বাভাবিক সংকোচন ও খিঁচুনি দেখা দেয়। এই হলো প্যারাথরমোন। এবারে চতুর্থ নম্বর, অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। দেখো তোমরা চিত্রে খেয়াল করো, টমেটোর মতো দুই পাশে দুইটা টমেটোর মতো কিডনি বা বৃক্ক, এই দুইটি বৃক্কের উপরে দেখো দুইটা করে ক্যাপ, টুপির মতো অংশ রয়েছে। এই দুইটা কিডনি বা বৃক্কের উপরে যে পিরামিডাকৃতি ক্যাপের মতো অংশ, এইখানে এটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি। মানব দেহের প্রতিটি বৃক্ক বা কিডনির উপরে পিরামিড আকৃতির যে মাংসপিণ্ড বিদ্যমান রয়েছে তাকে অ্যাড্রিনাল গ্রন্থি বলে। আমরা এই পুরো ক্লাসটাতে এই গ্রন্থিগুলোর একটা করে সংজ্ঞা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখো তাহলে সংজ্ঞাগুলো ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে, তোমাদেরকে অনেক খোঁজাখুঁজির আর প্রয়োজন পড়বে না। তাহলে দেখো, অ্যাড্রিনাল গ্রন্থি মানব দেহের প্রতিটি বৃক্ক বা কিডনির উপরে পিরামিড আকৃতির যে মাংসপিণ্ড বিদ্যমান রয়েছে তাকে অ্যাড্রিনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলা হয়। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার। দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার এবং ওজন 4 থেকে 5 গ্রাম পর্যন্ত। তার মানে বড় মাপের একটা করে গ্রন্থি। এবার দেখো, কোনো কারণে এই গ্রন্থি মানে অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়, বিপাক ও হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত হয়, ত্বক তাম্র বর্ণ ধারণ করে, কাজে কর্মে আগ্রহের অভাব দেখা দেয়। তাহলে দেখো, এই অ্যাড্রিনাল গ্রন্থির কত কাজ। কোনো কারণে এই গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হলে, দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিডনি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুটো চিত্রে নিজের দিকে খেয়াল করো। কোনো কারণে এই গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে যে কোনো সময় আমরা যে কোনো রোগে আক্রান্ত হতে পারি। তোমরা জানো যে এখন করোনার মহামারী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তারা এই করোনাকে জয় করতে পারছে। যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে গিয়েছে তার অর্থ এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বয়সের কারণে হোক বা রোগের কারণে হোক, যে কোনো কারণে যদি এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর যখন শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন দুর্বলতা এবং এই সমস্ত বিভিন্ন কঠিন রোগে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে বেশি করে। তাহলে আমরা আবার একটু বলি, কোনো কারণে এই গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়, বিপাক ও হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত হয়, ত্বক তাম্রবর্ণ ধারণ করে, কাজে কর্মে আগ্রহের অভাব দেখা দেয়। প্রতিটি অ্যাড্রিনাল গ্রন্থি দুইটি করে অংশ রয়েছে। প্রতিটি অ্যাড্রিনাল গ্রন্থি মানে দুটো অ্যাড্রিনাল গ্রন্থি দুটো কিডনির মাথায় অবস্থান করছে পিরামিডের মতো। তোমাদেরকে বলেছি এটার থেকে দুটো অংশ রয়েছে। এই প্রতিটা
অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ রয়েছে, একটাকে বলা হয় অ্যাড্রিনাল কর্টেক্স এবং আরেকটাকে বলা হয় অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স হলো বাহিরের যে আবরণটা, অ্যাড্রিনাল গ্রন্থির বাহিরের পুরু আবরণকে বলা হয় অ্যাড্রিনাল কর্টেক্স এবং ভিতরের অংশকে বলা হয় মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স এই গ্রন্থির বাহিরের অংশ। অ্যাড্রিনাল গ্রন্থির বাহিরের অংশ হলো অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে 3 প্রকার হরমোন নিঃসৃত হয়, দেখো, যথা কর্টিন হরমোন, কর্টিসোল হরমোন এবং কর্টিসন। নামগুলো প্রায় কাছাকাছি, কর্টিন, কর্টিসোল এবং কর্টিসন। কর্টিন হরমোনের কার্যকারিতাগুলো দেখো। কর্টিন দেহের বিপাক ও রাসায়নিক রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কর্টিন হরমোন কাজ কি? দেহের বিপাক মানে হজম ক্রিয়া সহ ডাইজেস্টিভ সিস্টেম, রাসায়নিক রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ যখন মানসিক চাপের সম্মুখীন হয় তখন এই হরমোনের পরিমাণ বেড়ে যায়, এটি উত্তেজকের কাজ করে। কঠিন হরমোন কম নিঃসৃত হলে রক্তের চাপ কমে যায়, দৈহিক দুর্বলতা দেখা দেয়, কাজে অলসতা আসে, ক্লান্তি বোধ হয়, পেটের গোলযোগ দেখা দেয়, যৌন বিষয়ে আগ্রহের অভাব দেখা দেয়। এই হরমোন যদি একেবারেই না থাকে তবে মৃত্যু পর্যন্তও ঘটতে পারে। কঠিন হরমোন অতিরিক্ত নিঃসৃত হলে পুরুষের নারীসুলভ এবং নারীদের পুরুষসুলভ আচরণ প্রকাশ পায়। তাহলে দেখো, পিটুইটারি গ্রন্থির অ্যাড্রিনাল গ্রন্থির কর্টিন অংশ থেকে কর্টিন, কর্টিসল এবং কর্টিসন, কর্টিন অংশ থেকে যে সমস্ত রস নিঃসৃত হয়, কর্টিন নিঃসৃত হয়, তা দেখো কি কাজ করে। কর্টিন দেহের বিপাক ও রাসায়নিক রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ যখন মানসিক চাপের সম্মুখীন হয় তখন এই হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং এটি উত্তেজকের কাজ করে। কর্টিন হরমোন কম নিঃসৃত হলে রক্তের চাপ কমে যায়, দৈহিক দুর্বলতা আসে, কাজে অলসতা দেখা দেয়, ক্লান্তি বোধ হয়, পেটের গোলযোগ দেখা দেয়, যৌন বিষয়ে আগ্রহের অভাব দেখা দেয়। এই হরমোন যদি একেবারেই না থাকে তবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কঠিন হরমোন তাহলে কত গুরুত্বপূর্ণ দেখো। এই কঠিন হরমোন অতিরিক্ত নিঃসৃত হলে পুরুষের নারী সুলভ এবং নারীদের পুরুষ সুলভ আচরণ প্রকাশ পায়। এবার কর্টিসন, কর্টিসোল দেহে প্রদাহ ও ব্যথা নিরসনে কাজ করে। আমাদের শরীরের ব্যথা এবং যন্ত্রণা প্রদাহজনিত যা কিছু আছে সব কিছু নিবারণ করে কর্টিসোল হরমোন। আর কর্টিসন হলো অস্থি সন্ধির ক্রিয়াকে স্বাভাবিক রাখে। আমাদের বিভিন্ন জয়েন্টগুলোতে যে সমস্যাগুলো হয় এইগুলোকে স্বাভাবিক রাখে হলো কর্টিসন। অ্যাড্রিনাল মেডুলা দ্বিতীয় অংশ, একটা ছিল অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ, অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স হলো বাহিরের অংশ, অ্যাড্রিনাল মেডুলা হলো ভেতরের অংশ। তাহলে এটি হলো ভিতরের অংশ, অ্যাড্রিনাল মেডুলা ভিতরের অংশ। এই অংশ থেকে 2 প্রকার হরমোন নিঃসৃত হয়, যথা 1 অ্যাড্রিনালিন অবলিক অ্যাড্রেনিন অবলিক এপিনেফ্রিন। তোমাদেরকে এই নামগুলো মনে রাখতে হবে, বইয়ে খুঁজে খুঁজে তোমাদেরকে আর বের করতে হবে না। অ্যাড্রিনালিন হরমোনের অপর নাম হলো অ্যাড্রেনিন অথবা এপিনেফ্রিন, আর নর অ্যাড্রিনালিনের আরেকটা নাম হলো নর এপিনেফ্রিন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অ্যাড্রিনাল মেডুলা থেকে 2 প্রকার হরমোন নিঃসৃত হয়, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন অথবা অ্যাড্রিনালিন অ্যাড্রেনিন এপিনেফ্রিন। 2 নম্বর নর অ্যাড্রিনালিন অথবা নর এপিনেফ্রিন। অ্যাড্রেনিন বা এপিনেফ্রিন এটি উত্তেজক প্রকৃতির হরমোন। এই অংশ সমবেদী স্নায়ুমণ্ডলীকে উত্তেজিত করে, ফলে দেহের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ বৃদ্ধি পায়, চোখ বড় হয়, শরীরের লোম খাড়া হয় এবং বিপাক ক্রিয়া ব্যাহত হয়। আমরা সমবেদী স্নায়ুতন্ত্রের কাজ যখন পড়াইছিলাম তখন এই কথাগুলো বলেছিলাম, আমাদের শুধুমাত্র বিপাক ক্রিয়াকে রোধ করে আর সবগুলোকে বাড়িয়ে দেয়। অ্যাড্রিনাল গ্রন্থির কাজ, অ্যাড্রিনালিনের কাজও ঠিক তদ্রূপ। এটি উত্তেজক প্রকৃতির হরমোন।
এই অংশ সমবেদী স্নায়ুমণ্ডলীকে উত্তেজিত করে, ফলে দেহের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ বৃদ্ধি পায়, চোখ বড় হয়, শরীরের লোম খাড়া হয়ে ওঠে এবং বিপাক ক্রিয়া ব্যাহত হয়। এই হরমোন যকৃৎ থেকে শর্করা নির্গত হতে সাহায্য করে, ফলে পেশির ক্লান্তি দূর হয়, অত্যাধিক কাজ করার ক্ষমতা অর্জিত হয়। তাহলে অ্যাড্রিনালিন হরমোন আমাদের যকৃৎ থেকে শর্করা নির্গত হতে সাহায্য করে, যেটা আমাদের পেশির ক্লান্তি দূর করে এবং আমাদের কাজে আগ্রহ বা কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আবেগের সাথেও এই হরমোনের সম্পর্ক রয়েছে। অতিরিক্ত মাত্রায় এই হরমোন নিঃসৃত হলে ভয়, ক্রোধ, উদ্বেগ ইত্যাদি সৃষ্টি হয়। তাহলে কি হলো, অ্যাড্রিনালিন হরমোন যদি অতিরিক্ত মাত্রায় নিঃসরণ হয় তাহলে কি হয়, ভয়, ক্রোধ, উদ্বেগ ইত্যাদি সৃষ্টি হয়। ক্রোধে উন্মত্ত হয়ে আক্রমণ করার জন্য অথবা আত্মরক্ষা হেতু ভয়ে ভীত হয়ে পলায়ন করার জন্য এই হরমোন সাহায্য করে। এজন্য মনোবিজ্ঞানী ক্যানন এই গ্রন্থিকে আপৎকালীন গ্রন্থি বা জরুরি গ্রন্থি নামে আখ্যায়িত করেছেন। তাহলে এটা আপৎকালীন গ্রন্থি কি বা জরুরি গ্রন্থি কি, এটা কে বলেছেন? ক্যানন বলেছেন। কোন গ্রন্থিকে বলেছেন? তাহলে অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলেছেন। তাহলে তোমরা দেখো, আবেগের ক্ষেত্রেও এই হরমোনের সম্পর্ক রয়েছে। অতিরিক্ত মাত্রায় এই হরমোন ক্ষরিত হলে ভয়, ক্রোধ, উদ্বেগ ইত্যাদি দেখা যায়। ক্রোধে উন্মত্ত হয়ে আক্রমণ করার জন্য, ক্রোধে আমরা আক্রমণ করার জন্য চেষ্টা করি। দেখো, ক্রোধ যখন আমরা ক্রোধান্বিত হই তখন আমরা মানুষকে আক্রমণ করার জন্য বা কোনো কিছুকে আক্রমণ করার জন্য উদ্যত হই। অথবা কি হয়, আত্মরক্ষা হেতু ভয়ে ভীত হয়ে যায় এবং পালায়ন করার জন্য এই হরমোন সাহায্য করে। এজন্য মনোবিজ্ঞানী ক্যানন এই গ্রন্থিকে জরুরি বা আপৎকালীন গ্রন্থি নামে আখ্যায়িত করেছেন। নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। 2 নম্বর, এই হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে অতিরিক্ত শর্করা সরবরাহে সাহায্য করে। নর অ্যাড্রিনালিন হরমোন বা নর এপিনেফ্রিন হরমোন এটা কি করে? এই হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে অতিরিক্ত শর্করা সরবরাহে সাহায্য করে থাকে। অগ্ন্যাশয় গ্রন্থি, দেখো প্যানক্রিস গ্ল্যান্ড। আমরা এতক্ষণ ধরে অন্তঃক্ষরা গ্রন্থি পড়াচ্ছি, কিন্তু স্বনালী গ্রন্থি আমরা পড়িয়েছিলাম প্রথমেই। অন্তঃক্ষরা গ্রন্থিকে দুটো ভাগে ভাগ করেছিলাম, গ্ল্যান্ডকে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। বহিঃক্ষরা গ্রন্থি স্বনালী গ্রন্থি, যেটা রস সরাসরি রক্তস্রোতে মেশে না, নালীর মাধ্যমে একটা নির্দিষ্ট লক্ষ্যস্থলে অথবা বাহিরে পতিত হয়, আর একটার অন্তঃক্ষরা সরাসরি রক্তস্রোতে মিশে যায়। এখন আমাদের দেহের একটা গ্রন্থি রয়েছে যেটা অগ্ন্যাশয় গ্রন্থি বা প্যানক্রিস গ্ল্যান্ড। এই প্যানক্রিস গ্ল্যান্ডের 2 ধরনের গ্রন্থি বিদ্যমান, একটা স্বনালী এবং আরেকটা হলো অন্তঃক্ষরা। অর্থাৎ অন্তঃক্ষরা বহিঃক্ষরা 2 প্রকার বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে অন্তঃক্ষরা এই অগ্ন্যাশয় গ্রন্থি বা প্যানক্রিস গ্ল্যান্ডে। দেখো, পাকস্থলীর নিচে পাতার মতো আকৃতি সম্পন্ন অপেক্ষাকৃত বড় গ্রন্থিকে অগ্ন্যাশয় বলে। অগ্ন্যাশয় স্বনালী, ওখানে দেখো 99% এটা স্বনালী, তার অর্থ নালীর সাথে সংযুক্ত। আর অন্তঃক্ষরায় 1% এই 2 ধরনের নালী বিদ্যমান রয়েছে। এই 2 ধরনের গ্রন্থি বিদ্যমান রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি স্বনালী এবং অনালী 2 প্রকার কার্যক্রম পরিচালনা করে থাকে। তো স্বনালীর মাধ্যমে 99% এবং অনালী বা অন্তঃক্ষরার মাধ্যমে 1% কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। অগ্ন্যাশয় এর স্বনালী হতে, অগ্ন্যাশয়ে 2টো অংশ বলেছি, স্বনালী এবং অনালী। তোমরা এখানে একটু চিত্রটা খেয়াল করো, দেখো লিভার দেখা যাচ্ছে, তারপরে এখানে গল ব্লাডার দেখা যাচ্ছে যেটাকে পিত্ত বলা হয়, তারপরে স্টোমাক পাকস্থলী দেখা যাচ্ছে ডান পাশে, স্প্লিন দেখা যাচ্ছে দেখো, তারপরে ডান পাশে দেখো বডি অ্যান্ড টেল দেখা যাচ্ছে প্যানক্রিয়াসের ডান পাশে একটু সাদা এবং গোলাপি, এবং বাম পাশে দেখো স্মল ইন্টেস্টাইন দেখা যাচ্ছে মানে ক্ষুদ্রান্ত্র, আর নিচে বাম পাশে দেখো হেড অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মাথা
চিত্রের সাহায্যে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখো, অগ্নাশয়ের সোনালী গ্রন্থি হতে কার্বোহাইড্রেট, অ্যামাইলেজ, অগ্নাশয়ের সোনালী অংশ হতে বাইকার্বনেট, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন ও প্রোটিজ এনজাইম নিঃসরণ করে। এই এনজাইম খাদ্যদ্রব্য বিপাকে সাহায্য করে। তাহলে অগ্নাশয়ের সোনালী অংশ থেকে কতগুলো এনজাইম নিঃসৃত হয়। এখানে কিন্তু হরমোন নয়, সোনালী থেকে এনজাইম নিঃসৃত হয়। আমরা বলেছিলাম সোনালী থেকে এনজাইম, অনালী বা অন্তঃক্ষরা থেকে হরমোন। তাহলে অগ্নাশয় গ্রন্থির সোনালী অংশ থেকে যে এনজাইম নিঃসৃত হয় সেগুলোর নাম কি? বাইকার্বনেট, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, প্রোটিয়েজ। এই এনজাইমগুলো শরীরের কি কাজে সাহায্য করে? আমাদের খাদ্যদ্রব্য পরিপাকে বিশেষভাবে সাহায্য করে। এবার দেখো, অগ্নাশয়ের নিচে চিত্র দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের অন্তঃক্ষরা প্রকৃতির অংশ হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আগে যেটা অন্তঃক্ষরার স্বনালীর অংশ বলেছি, এবার দেখো অন্তঃক্ষরা অংশ কি নামে অবহিত করা হচ্ছে? অগ্নাশয়ের অন্তঃক্ষরা প্রকৃতির অংশকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। পাউল ল্যাঙ্গারহ্যান্স দেখো 1869 খ্রিস্টাব্দে একজন শরীরতত্ত্ববিদ পাউল ল্যাঙ্গারহ্যান্স 1869 খ্রিস্টাব্দে এই গ্রন্থি আবিষ্কার করেন। তাই তার নাম অনুসারে এই গ্রন্থির নামকরণ করা হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটি একগুচ্ছ আলফা, বিটা এবং ডেল্টা কোষ দিয়ে তৈরি। তাহলে আমাদের অগ্নাশয় গ্রন্থির দুটো অংশ, সোনালী অংশ থেকে আমরা বর্ণনা করেছি আগে, আর অন্তঃক্ষরা গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেগুলো একগুচ্ছ কোষ দিয়ে তৈরি, যেটি সেই কোষগুচ্ছগুলো আলফা, বিটা এবং ডেল্টা কোষ দিয়ে তৈরি। পাউল ল্যাঙ্গারহ্যান্স 1869 সালে এইটি আবিষ্কার করার মূল তার নাম অনুসারে এই গ্রন্থির নামকরণ করেছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। চিত্রও দেখো তোমরা, এবং ওখানে বর্ণনা করা রয়েছে। এবারে দেখো, এই কোষগুচ্ছ হতে 4 ধরনের রস নিঃসৃত হয় বা 4 ধরনের হরমোন নিঃসৃত হয়। এই কোষগুচ্ছ বলতে কি? আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। এখানে 3টি তিনটি আলফা, বিটা এবং ডেল্টার কালার ভিন্ন ভিন্ন। যে কালার চিত্রের ঠিক যে কালার আছে সেইভাবে ওই কালারের সাথে অক্ষরগুলোর, লাইনগুলোর কালার দেওয়ার আমি চেষ্টা করেছি। দেখো, চিত্রের সর্বোপরে রয়েছে, প্রথমে আছে আলফা কোষ। আলফা কোষ থেকে একগুচ্ছ কোষ হতে 4 ধরনের হরমোন নিঃসৃত হয়, এবং 3 প্রকার কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। বিটা কোষ থেকে 2 ধরনের হরমোন নিঃসরণ হয়, আলফা কোষ থেকে 1 ধরনের, বিটা কোষ থেকে 2 ধরনের এবং ডেল্টা কোষ থেকে 1 ধরনের। মোট 4 ধরনের হরমোন নিঃসরণ হয়। তাহলে দেখো, আলফা কোষ থেকে গ্লুকাগন বা গ্লুকোজেন নামক হরমোন নিঃসৃত হয়। তাহলে আলফা কোষ থেকে 1 ধরনের কোষ নিঃসৃত হয়, যেটাকে গ্লুকাগনও বলতে পারো বা গ্লুকোজেন বলতে পারো। বিটা কোষ থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়, কালারের সাথে মিল করে দেখো ইন্ডিকেট করা আছে, ইনসুলিন ও অ্যামাইলিন। বিটা কোষ থেকে ইনসুলিন ও অ্যামাইলিন হরমোন নিঃসৃত হয়, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসরণ হয়। তাহলে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স একগুচ্ছ কোষ থাকে। এই একগুচ্ছ কোষকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আলফা, বিটা এবং ডেল্টা। এবং এই আলফা, বিটা, ডেল্টা 3 ধরনের কোষ থেকে 4 প্রকার হরমোন নিঃসরিত হয়। বিটা কোষ থেকে 2 ধরনের, ইনসুলিন ও অ্যামাইলিন, এবং আলফা থেকে গ্লুকাগন বা গ্লুকোজেন, আর ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন। দেখো, ইনসুলিন ও গ্লুকাগন শরীরের শর্করা বিপাককে নিয়ন্ত্রণ করে, শরীরের শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে ইনসুলিন ও গ্লুকাগন বা গ্লুকোজেন। রক্ত হতে শর্করা ব্যবহার করতে এই কোষসমূহের জন্য ইনসুলিন অতীব প্রয়োজন। ইনসুলিন রক্ত প্রবাহে শর্করার ভারসাম্য রক্ষা করে এবং গ্লুকোজেন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। পরিমাণ মতো ইনসুলিন ক্ষরিত না হলে রক্তের বাড়তি শর্করা মূত্রের সঙ্গে বের হয়ে যায়, ফলে মানুষ দুর্বল হয়ে পড়ে ও
ডায়াবেটিসে আক্রান্ত হয়, দেখো ওখানে কালার ভিন্ন দেওয়া রয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত হয়। ইনসুলিন বহুমূত্র রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে। ডায়াবেটিস উপশমের জন্য তাই ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। সোমাটোস্ট্যাটিন হরমোন কোষে গ্লুকাগন বা গ্লুকোজেন ও ইনসুলিন প্রবেশে বাধা সৃষ্টি করে রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে। তাহলে সোমাটোস্ট্যাটিন হরমোনের কাজ কি হলো? কোষে গ্লুকাগন বা গ্লুকোজেন ও ইনসুলিন প্রবেশে বাধা সৃষ্টি করে রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে হলো সোমাটোস্ট্যাটিন হরমোন। তাহলে আমি আরও একবার বলে আসি, ইনসুলিন ও গ্লুকোজেন শরীরের শর্করা বিভাগকে নিয়ন্ত্রণ করে। রক্তে শর্করা ব্যবহার করতে কোষসমূহের জন্য ইনসুলিন অতীব প্রয়োজন। ইনসুলিন রক্ত প্রবাহে শর্করার ভারসাম্য রক্ষা করে এবং গ্লুকোজেন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। পরিমাণ মতো ইনসুলিন ক্ষরিত না হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং সেগুলো রক্তে শর্করা বাড়তি শর্করা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং এই শর্করা মূত্রের সঙ্গে বের হয়ে যায়, ফলে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়। ইনসুলিন বহুমূত্র রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে, তাই ডায়াবেটিস রোগ উপশমে ইনসুলিনের ইনজেকশন দেওয়া হয়। সোমাটোস্ট্যাটিন হরমোন কোষে গ্লুকাগন ও গ্লুকোজেন ও ইনসুলিন প্রবেশে বাধা সৃষ্টি করে রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে। এবার 6 নম্বর যৌন হরমোন, সেক্স গ্ল্যান্ড বা গোনাডস। যৌন হরমোন এটাকে যৌন গ্রন্থি এটাকে বলা হয় গোনাডস, যেটা সেক্স গ্ল্যান্ড বলা হয়। বংশবৃদ্ধির জন্য যৌন গ্রন্থিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশবৃদ্ধির জন্য যৌন গ্রন্থিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে এই গ্রন্থিগুলো সক্রিয় থাকে না, বয়সন্ধিকালে সক্রিয় হয়ে ওঠে। কালার ভিন্ন করে দেওয়া রয়েছে, যেখানে অক্ষরগুলো কালার ভিন্ন করা রয়েছে তোমরা সেগুলোকে একটু খেয়াল করবা, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা যে কালারটা কেন ভিন্ন আছে, তাৎপর্যপূর্ণ বিধায় ওই কালারগুলো ভিন্ন করা হয়েছে। তাহলে বংশবৃদ্ধির জন্য যৌন গ্রন্থিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে এই গ্রন্থিগুলো সক্রিয় থাকে না, বয়সন্ধিকালে সক্রিয় হয়ে ওঠে। যৌন গ্রন্থি হতে স্বাভাবিক হরমোন ক্ষরণের প্রভাবে নারী ও পুরুষদের দেহে বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ পায় ও যৌন কামনা সৃষ্টি হয়। এই গ্রন্থি হতে অতিরিক্ত হরমোন ক্ষরিত হলে অস্বাভাবিক যৌন স্পৃহা দেখা দেয়। পুরুষের ক্ষেত্রে একে সেটিরিয়াসিস এবং নারীদের ক্ষেত্রে একে নিম্ফোমিয়া বলা হয়। তাহলে দেখো, যৌন গ্রন্থি, সেক্স গ্ল্যান্ড বা গোনাডস 3 নামে একে অবহিত করা হয়। বংশবৃদ্ধির জন্য যৌন গ্রন্থিগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। শৈশবে এই গ্রন্থিগুলো সক্রিয় থাকে না, বয়সন্ধিকালে সক্রিয় হয়ে ওঠে। যৌন গ্রন্থি হতে স্বাভাবিক হরমোন ক্ষরণের প্রভাবে নারী ও পুরুষদের দেহে বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ পায় ও যৌন কামনার সৃষ্টি হয়। এই গ্রন্থি হতে অতিরিক্ত হরমোন ক্ষরিত হলে অস্বাভাবিক যৌন স্পৃহা দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রে একে বলা হয় সেটিরিয়াসিস এবং নারীদের ক্ষেত্রে একে বলা হয় নিম্ফোমিয়া। পুরুষদের দেহে যৌন গ্রন্থির সংখ্যা 1 জোড়া। মানুষদের দেহে যৌন গ্রন্থির সংখ্যা 1 জোড়া। যৌন গ্রন্থি 2 ধরনের, যথা শুক্রাশয় এবং ডিম্বাশয়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, নারীদের ক্ষেত্রে ডিম্বাশয়। দেখো, চিত্রের মাধ্যমে এটা দেখানো হয়েছে, শুক্রাশয় এবং ডিম্বাশয়গুলো দেখানো হয়েছে এই চিত্রের মাধ্যমে। তোমরা একটু খেয়াল করে দেখে নিবা। এখানে টেস্টিস রয়েছে, শুক্রাশয় রয়েছে, তারপরে এই পাশে ডান পাশে দেখো ফিমেলের ক্ষেত্রে ওভারি রয়েছে, সার্ভিক্স আছে, ফলোপিয়ান টিউব আছে, ডিম্বাশয় আছে আর কি। দেখে নিও, শুক্রাশয় অবলিক অন্ডকোষ, টেস্টিস অবলিক টেস্টিকেলস, বিভিন্ন নামে অভিহিত করা। এগুলো নামগুলো তোমাদের জানা দরকার, না হলে তোমাদের একরকম আসলে তোমরা তখন মনে করবা যে এটা কোথায় ছিল অন্য। শুক্রাশয় বা অন্ডকোষ, টেস্টিস বা টেস্টিকেলস। পুরুষদের যৌন গ্রন্থি হলো অন্ডকোষ বা শুক্রাশয়। এটি পুরুষাঙ্গের 2 পাশে থলির মতো ঝুলন্ত অবস্থায় থাকে। অন্ডকোষ থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়, যথা এন্ড্রোজেন ও
টেস্টোস্টেরন। এই যৌন হরমোনগুলোর প্রভাবে পুরুষদের দেহে বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ পায়, যৌন কামনার সৃষ্টি হয় ও সন্তান জন্মদানে সক্ষম হয়। এই হরমোন কম খরিত হলে পুরুষদের মেয়েলি আচরণ ও পৌরুষদীপ্ত শারীরিক বৈশিষ্ট্যাবলীর অপূর্ণতা দেখা দেয়। আবার অতিরিক্ত হরমোন খরিত হলে অস্বাভাবিক যৌন স্পৃহা দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রে একে স্যাটিরিয়াসিস বলে। তাহলে শুক্রাশয় বা অন্ডকোষ, টেস্টিস বা টেস্টিকেল, পুরুষদের যৌন গ্রন্থি হলো অন্ডকোষ বা শুক্রাশয় বা টেস্টিস। এটি পুরুষাঙ্গের দুই পার্শ্বে থলির মতো ঝুলন্ত অবস্থায় থাকে। অন্ডকোষ থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, এন্ড্রোজেন ও টেস্টোস্টেরন। এই যৌন হরমোনগুলোর প্রভাবে পুরুষদের দেহে বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ পায়, যৌন কামনার সৃষ্টি হয়, সন্তান জন্মদানে সক্ষম হয়। এই হরমোন কম খরিত হলে পুরুষদের মেয়েরই আচরণ প্রকাশ পায় এবং পৌরুষদীপ্ত শারীরিক বৈশিষ্ট্যাবলীর অবলুপ্তি ঘটে। আবার অতিরিক্ত খরিত হলে অস্বাভাবিক যৌন স্পৃহা দেখা দেয়, যেটাকে পুরুষদের ক্ষেত্রে স্যাটিরিয়াসিস বলা হয়ে থাকে। এবার ডিম্বাশয় বা ওভারিস। নারীর যৌন গ্রন্থি হলো ডিম্বাশয়। তলপেটের ভেতরে দুই পাশে দুইটি ডিম্বাশয় থাকে। ডিম্বাশয় থেকেও দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, এক এস্ট্রোজেন ও দুই প্রোজেস্টেরন। এই যৌন হরমোনগুলোর প্রভাবে নারীদের দেহে বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ পায়, যৌন কামনার সৃষ্টি হয় ও সন্তান জন্মদানে সক্ষম হয়। এই হরমোন কম খরিত হলে নারীদের পৌরুষদীপ্ত আচরণ ও শারীরিক বৈশিষ্ট্য দেখা দেয়। আবার অতিরিক্ত হরমোন খরিত হলে অস্বাভাবিক যৌন স্পৃহা দেখা দেয়। নারীদের ক্ষেত্রে একে নিম্ফোমিয়া বলা হয়। ডিম্বাশয় বা ওভারি। নারীদের যৌন গ্রন্থি হলো ডিম্বাশয়। এটা তলপেটের ভেতরে দুই পাশে দুইটি ডিম্বাশয় থাকে। ডিম্বাশয় থেকেও দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এই যৌন হরমোনগুলোর প্রভাবে নারীদের দেহে বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ পায়, যৌন হরমোন সৃষ্টি হয়, যৌন কামনার সৃষ্টি হয় ও সন্তান জন্মদানে সক্ষম হয়। এই হরমোন কম খরিত হলে নারীদের পৌরুষদীপ্ত ভাব বা নারীরা পুরুষের মতো আচরণ করে এবং শারীরিক বৈশিষ্ট্য পুরুষদের মতো পরিলক্ষিত হয়। আবার অতিরিক্ত হরমোন খরিত হলে অস্বাভাবিক যৌন স্পৃহা দেখা দেয়। নারীদের ক্ষেত্রে এই রোগকে বলা হয় নিম্ফোমেনিয়া। পিনিয়াল গ্ল্যান্ড। সপ্তম, আমাদের 8টা গ্রন্থি, সপ্তমটাতে আমরা চলে আসছি। পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল গ্ল্যান্ড তৃতীয় করটিকা স্নায়ুর সাথে যুক্ত মস্তিষ্কের গভীরে থ্যালামাস ও হাইপোথ্যালামাসের নিচে এবং লঘু মস্তিষ্কের উপরে লালচে বাদামি রঙের মাংসপিণ্ডকে পিনিয়াল গ্রন্থি বলা হয়। তাহলে পিনিয়াল গ্রন্থি কোথায়? তৃতীয় করটিকা স্নায়ু। তৃতীয় করটিকা স্নায়ুটা কি ছিল? ট্রাকলিয়ার অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। তৃতীয় স্নায়ুতন্ত্র ছিল অকুলোমোটর। প্রথম অলফ্যাক্টরি, দ্বিতীয় অপটিক, অকুলোমোটর। তাহলে তৃতীয় অপটিক করটিকা স্নায়ু অকুলোমোটর বা তৃতীয় করটিকা স্নায়ুর সাথে যুক্ত মস্তিষ্কের গভীরে থ্যালামাস ও হাইপোথ্যালামাসের নিচে এবং লঘু মস্তিষ্কের ওপরে লালচে বাদামি রঙের মাংসপিণ্ডকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। নিচের চিত্রে তোমরা দেখো, ওপরে সর্বোপরে ডান পাশে আছে থ্যালামাস, নিচে বাম পাশে আছে হাইপোথ্যালামাস, তার নিচে আছে পিটুইটারি গ্ল্যান্ড, আর ডান পাশে সর্বনিচে আরো চিহ্নিত করে দেখো একটা অংশ রয়েছে ছোট্ট, এটাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে তৃতীয় করটিকা স্নায়ু বা তৃতীয় করটিকা স্নায়ুর সাথে সংযুক্ত ট্রাকলিয়ারের সাথে সংযুক্ত করটিকা স্নায়ুর সাথে যুক্ত মস্তিষ্কের গভীরে থ্যালামাস ও হাইপোথ্যালামাসের নিচে এবং লঘু মস্তিষ্কের উপরে লালচে বাদামি রঙের মাংসপিণ্ডকে বলা হয়
পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্রন্থি, এটি ক্লান্ত দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি। এটা দেখো, ক্লান্ত দেহ, আমাদের যখন দেহে ক্লান্তি আসে তাহলে এটি ক্লান্ত দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, কি? পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল সাইটস ও পিনিয়াল সাইট ও নিউরোলজিলিয়াল এই দুই ধরনের কোষ দিয়ে পিনিয়াল গ্রন্থি তৈরি। পিনিয়াল গ্রন্থি দুই ধরনের কোষ দিয়ে তৈরি, একটা হলো পিনিয়াল সাইটস এবং নিউরোলজিয়াল। এটা মনে রাখবা, পিনিয়াল গ্ল্যান্ড দুই ধরনের কোষ দিয়ে তৈরি, একটা হলো পিনিয়াল সাইটস আর একটা হলো নিউরোলজিয়াল। এই দুই ধরনের কোষ দিয়ে পিনিয়াল গ্ল্যান্ড তৈরি। এর ওজন প্রায় 150 গ্রাম, 150 গ্রাম, 150 গ্রাম। এটি মানুষের জৈবিক ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক বলা হয়, জৈবিক ঘড়ি বায়োলজিক্যাল ক্লক নামে নিয়ন্ত্রণ করে, যা এটি মানুষের জৈবিক ঘড়ি যা বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে। জৈবিক ঘড়ি অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক আমাদের যাবতীয় বায়োলজিক্যাল কাজ, আমাদের জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে হলো এই পিনিয়াল গ্ল্যান্ড। একে মানুষের তৃতীয় নেত্র, পিনিয়াল গ্ল্যান্ডকে মানুষের তৃতীয় নেত্র বা থার্ড আই বলা হয়ে থাকে। এর শক্তি অনেক। তৃতীয় নেত্রকে মেডিটেশনের মাধ্যমে জাগ্রত করতে পারলে যে কেউ সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হতে পারে। তাহলে দেখো কি, পিনিয়াল গ্ল্যান্ড এটি ক্লান্ত দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। পিনিয়াল সাইটস ও নিউরোলজিয়াল এই দুই ধরনের কোষ দিয়ে পিনিয়াল গ্রন্থিটা তৈরি। এটার ওজন 150 গ্রাম। এটি মানুষের জৈবিক ঘড়ি যা বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে। এটাকে মানুষের তৃতীয় নেত্র বা থার্ড আই হিসেবে আখ্যায়িত করা হয়। এর শক্তি অনেক। এই তৃতীয় নেত্রকে অন্তর্দর্শন বলা হয়। এটাকে যদি মেডিটেশনের মাধ্যমে জাগ্রত করা যায় তাহলে যে কোনো একটা সাধারণ ব্যক্তি হয়ে উঠতে পারে অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্বে। দেখো, পিনিয়াল গ্ল্যান্ডের চিত্র এখানে সেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। পিনিয়াল গ্রন্থি দুই প্রকার হরমোন নিঃসরণ করে, একটা হলো মেলাটোনিন আর একটা হলো সেরোটোনিন। পিনিয়াল গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হলো মেলাটোনিন আর একটা হলো সেরোটোনিন। দেখো, মস্তিষ্কের অভ্যন্তরে সবুজ বর্ণের যে গ্রন্থিটা দেখা যাচ্ছে ছোট্ট, এটা তৃতীয় কর্টিকা স্নায়ু সাথে যুক্ত। এখানে এই দেখো, দুই পাশে দুটো তৃতীয় স্নায়ুর সাথে সংযুক্ত। এই গ্রন্থিটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। এটা মেলাটোনিন ও সেরোটোনিন নামক দুই প্রকার হরমোন নিঃসরণ করে। এবার মেলাটোনিন হরমোন এটি সার্কাডিয়ান রিদমস অর্থাৎ কিনা শারীরিক ছন্দ বজায় রাখে, আমাদের শারীরিক ছন্দ বজায় রাখে। কিভাবে আমাদের শারীরিক ছন্দ বজায় রাখে? এটি মানুষের ঘুম, জাগরণ, যাবতীয় খাদ্য অভ্যাস, জীবনযাপন প্রণালী, যৌন হরমোন নিঃসরণ ও নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের কাজ সঠিকভাবে করতে সাহায্য করে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর আবর্তনের সঙ্গে জৈবিক ছন্দ মিলিয়ে দেয়। তার মানে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এবং রাত্রিরে মানে 24 ঘন্টা সময়ের এই পৃথিবীর ঘূর্ণন আবর্তের সাথে মানুষের শরীরকে বিভিন্নভাবে অভিযোজিত করে নেওয়ার কাজটা করে থাকে মেলাটোনিন হরমোন, যেটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত দুই প্রকার হরমোন মেলাটোনিন এবং সেরোটোনিন। এই মেলাটোনিন হরমোন সার্কাডিয়ান রিদমস বা শারীরিক ছন্দ বজায় রাখে। এটা দিনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমাদের ঘুম, জাগরণ, যাবতীয় খাদ্য অভ্যাস, জীবনযাপন প্রণালী, যৌন হরমোন নিঃসরণ ও নিয়ন্ত্রণ, মস্তিষ্কের যাবতীয় কাজ সঠিকভাবে করতে সাহায্য করে। যেমন আমরা ভোর হলে ঘুম থেকে উঠি, আমরা ক্ষুধা পেলে আমরা এক ধরনের হরমোন নিঃসরণ হয় যার জন্য আমরা ক্ষুধার ভাব অনুভব করি। এই সব কিছুই আমরা হয়তো খেলাম ঠিক খাওয়ার কিছু আগে, কিন্তু আমাদের খাওয়ার সময় আসলেই প্রত্যেক দিনের মতো আবার আমাদের হরমোন নিঃসৃত হতে থাকবে, আমরা ক্ষুধার ভাব
অনুভব করব, মানে অভ্যাস, যাবতীয় অভ্যাসগুলো এটার উপরে নির্ভর করে, সেটা মেলাটোনিন হরমোনের ওপর। আর যেটা সার্কাডিয়ান রিদমস বা শারীরিক ছন্দ, বায়োলজিক্যাল ক্লক এর মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর একটা হলো সেরোটোনিন হরমোন কি করে দেখি। এটি মানবদেহের জন্য নিউরোট্রান্সমিটার ও গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান হিসেবে কাজ করে। এটা নিউরোট্রান্সমিটার আমাদের যাবতীয় সংবেদনশীল প্রক্রিয়াগুলো নিউরোট্রান্সমিটার, মানে আমরা যে সংবেদনগুলো গ্রহণ করি আর যেগুলো আমরা গ্রহণ করে আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি, তার অর্থ হলো আমরা যে অন্তর্মুখী এবং বহির্গামী যে আমরা পড়িয়েছিলাম, সংবেদী এবং শ্রেষ্ঠীয় যে সংবেদনগুলো আমরা পড়িয়েছিলাম, সংবেদী এবং শ্রেষ্ঠীয় মানে স্নায়ুতন্ত্রের যে প্রবাহটাকে দেখিয়েছিলাম, যে আমরা কোনো কিছু সম্পর্কে প্রথমে গ্রহণ করি সংবেদন, তারপরে তার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করি, সেইটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। সিনাপ পড়িয়েছিলাম তোমাদেরকে, একটার অ্যাকশন আর একটার হলো ডেনড্রাইট কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, সেই যে এখানে একটা সেই সিনাপ পড়িয়েছিলাম আমরা স্নায়ুতন্ত্রের ওখানে। সেই নিউরোট্রান্সমিটারের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেরোটোনিন। তাহলে সেরোটোনিন যদি নষ্ট হয়ে যায়, তার নিউরোট্রান্সমিটার আমাদের সংবেদন আদান প্রদান করার বাধা সৃষ্টি হবে বা করবে না। তার অর্থ হলো আমরা আমাদের কোনো অঙ্গ বিকল হয়ে যেতে পারে, বা আমরা কোনো অংশ থেকে অনুভূতি আর গ্রহণ করতে পারবো না। পঞ্চ ইন্দ্রিয় থেকে আমরা আর সংবেদন, যে অংশ ক্ষতিগ্রস্ত হবে বা যে অংশে সেরোটোনিন হরমোন নিঃসরিত হবে না, সেই অংশের নিউরোট্রান্সমিটার ভালোভাবে কাজ করবে না সিনাপসের ওখানে। তাহলে অ্যাকশন এবং ডেনড্রাইট থেকে আমাদের স্নায়ু প্রবাহ প্রবাহিত হবে না, ট্রান্সফার হবে না। তাহলে আমরা মানে প্যারালাইজড হয়ে যাব আর কি, আমাদের অনুভূতিগুলো লোপ পাবে। তাহলে এটি মানবদেহের জন্য নিউরোট্রান্সমিটার ও গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান হিসেবে কাজ করে। যাবতীয় সামাজিক আচরণ, মেজাজ, সুখ, স্মৃতি, ঘুম, খাওয়া, হজম, বিষণ্ণতা, উদ্বেগ, ক্ষত নিরাময় এবং অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ ইত্যাদি করে থাকে এই সেরোটোনিন হরমোন। সেরোটোনিন হরমোনের কাজও অনেক। দেখো এখানে নিউরোট্রান্সমিটার যেটা আমাদেরকে সজাগ রাখে আর কি, আমরা মানুষ হিসেবে বা আমরা একজন জীব হিসেবে যে আমরা মানে অনুভূতি প্রবণতা বজায় রাখে সেরোটোনিন। তারপরে আমাদের আচরণটাকে নিয়ন্ত্রণ করে মেজাজ, সুখ, স্মৃতি, আমরা যে সুখ অনুভব করি, আমাদের যে মনে রাখার যে বিষয়টা, সেটাও স্মৃতিতে রাখি আমরা। ঘুমিয়ে পড়া এবং জাগ্রত হওয়া, খাওয়া, হজম ক্রিয়া, বিষণ্ণতা, উদ্বেগ, ক্ষত নিরাময়, আমাদের ক্ষত হলে সেগুলোকে সারানোর কাজ, ক্ষত নিরাময়, অন্ত্রের গতিবিধি, এই সমস্তগুলোকে নিয়ন্ত্রণ করে সেরোটোনিন হরমোন। চলে আসছি থাইমাস গ্ল্যান্ড বা থাইমাস গ্রন্থি। বক্ষপিঞ্জরের নিচেই বুকের মাঝখানে শ্বাসনালী বেষ্টনকারী দ্বিপার্শ্বীয় প্রতিসম লোভ বিশিষ্ট মাংসপিণ্ডকে থাইমাস গ্রন্থি বলা হয়। তোমরা দেখো থাইরয়েড গ্রন্থিটা ছিল ল্যারিংস এবং ট্রাকিয়ার মাঝখানে, কিন্তু এটা বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থান করছে। তো দেখো থাইমাস গ্রন্থি আমরা পরবর্তী চিত্রে ভালোভাবে তোমরা দেখতে পাবে। থাইমাস গ্রন্থি বক্ষপিঞ্জরের নিচে বুকের মাঝখানে শ্বাসনালী বেষ্টনকারী দ্বিপার্শ্বীয় লোভ বিশিষ্ট মাংসপিণ্ডকে থাইমাস গ্রন্থি বলা হয়। দেখো শিশুদের থাইমাস আকারের চিত্রটা দেখে নাও। এখানে ট্রাকিয়া, থাইরয়েড গ্ল্যান্ড, ট্রাকিয়া এবং ল্যারিংসের ওখানে, আর থাইমাসটা রয়েছে হৃৎপিণ্ডের ওপরে বক্ষপিঞ্জরের মধ্যে। এবং ডান পাশে খেয়াল করো, এখানে দ্বিপার্শ্বীয় প্রতিসম লোভ দুটো ভাগ করে দেয়, রাইট লোভ, লেফট লোভ হিসেবে দেখানো আছে। এবারে দেখো শিশুদের থাইমাস আকারে অনেক বড় থাকে, প্রায় 70 গ্রাম, কিন্তু প্রাপ্তবয়স্কদের থাইমাস আকারে ক্রমশ ছোট হয়ে যায়, কত 3 গ্রাম হয়ে আসে। থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন নিঃসৃত হয়। থাইমোসিন দেহে লিম্ফোসাইট তৈরি করে। লিম্ফোসাইট যকৃৎ ও শ্বেতকণিকায় অবস্থান করে। এগুলো দেহের প্রতিরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এটি অস্থিকোষে মিনারেল সল্ট সঞ্চয়ে সাহায্য করে। এ হরমোনের ক্ষরণ ব্যাহত হলে স্নায়বিক উত্তেজনা দেখা দেয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে।
তাহলে দেখো থাইমাস গ্রন্থির অনেকগুলো কাজ রয়েছে। শিশুদের থাইমাস আকারে অনেক বড় থাকে, প্রায় 70 গ্রাম। তার মানে শিশু অবস্থায় এই থাইমাস গ্ল্যান্ড শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে, বা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধে সাহায্য করে থাইমাস গ্ল্যান্ড। যার কারণে এই থাইমাস গ্ল্যান্ডটা শিশুদের বড় থাকে 70 গ্রামের মতো, কিন্তু ক্রমান্বয়ে বয়স বৃদ্ধির সাথে সাথে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির থাইমাস 3 গ্রামের আকার ধারণ করে, খুব ছোট হয়ে আসে। তখন আর থাইমাস রোগ প্রতিরোধে অতটা কার্যকারী ভূমিকা পালন করতে হয় না। শিশুদের ক্ষেত্রে এটা অধিক কার্যকারী। থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন নিঃসৃত হয়। থাইমাস গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয়? থাইমোসিন। থাইমোসিন দেহে লিম্ফোসাইট তৈরি করে। লিম্ফোসাইট যকৃৎ ও শ্বেতকণিকায় অবস্থান করে। এগুলো দেহের প্রতিরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাহলে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে হলো থাইমাস গ্ল্যান্ড নিঃসৃত থাইমোসিস হরমোন। এটি অস্থি কোষে মিনারেল সল্ট সঞ্চয়ে সাহায্য করে। আমাদের আমাদের হাড়ের যে কোষগুলো আছে সেখানে মিনারেল সল্ট খনিজ লবণ সঞ্চয়ে সাহায্য করে। এই হরমোন ক্ষরণ ব্যাহত হলে স্নায়বিক উত্তেজনা দেখা দেয় এবং দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। আমার এই ক্লাসটি তোমরা দেখতে পাবে হাজী কিয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের ফেসবুক গ্রুপে, অথবা আমার ফেসবুকে, অথবা আমার ইউটিউব চ্যানেলে উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান লিখে সার্চ করে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করার জন্য। তোমাদেরকে পরবর্তী এই অধ্যায়ের একটা সৃজনশীল ক্লাস করব আমরা, আর তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবা, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে ধন্যবাদ।